নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। পর্ব সংখ্যা 12। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। সপ্তাহের তীব্র গরম ধুয়ে মুছে স্নিগ্ধ হয়ে উঠেছে প্রকৃতি। ধুলোবালিতে ঢেকে থাকা শহরের গা জুড়ে ম্লান শেষের স্নিগ্ধতা আর মায়া। গাছের পাতাগুলো হয়ে উঠেছে উজ্জ্বল সবুজ। লেকের টলটলে পানিতে প্রাণ এসেছে। পানির ওপর ভেসে আছে দু একটা কৃষ্ণচূড়ার পাপড়ি। লেকের দক্ষিণ দিকের বেঞ্চটাতে পায়ের জুতা জোড়া রেখে তার ওপর বসে আছে নাদিম। মাথার ওপর থাকা বিশাল কৃষ্ণচূড়া গাছের পাতা চুইয়ে পড়ছে পানি। হেলে পড়া সূর্যের কিরণে সেই জলে মোহিনীত এক রং, স্নিগ্ধ কমলা রং। অন্তু রিঞ্চু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সামিয়ানা দেওয়ার দোকানগুলো থেকে পলিথিন জোগাড় করে এনেছে। ভেজা বেঞ্চ পরিষ্কার করে তারপর সংকুচিতভাবে বসে আছে। নীরা বেঞ্চের গায়ে ঠেস দিয়ে নখ কামড়াচ্ছে। কড়া সবুজ রঙের জামাতে গায়ের রংটা ফুটে উঠেছে তার। সে রঙের মাঝে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াচ্ছে অপর একজন চোরা দৃষ্টি। সোয়া কৃষ্ণচূড়া গাছে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। গায়ের সাথে তার গাঢ় নীল ফতুয়া আর জিন্স। চশমা ফতুয়ার গলা ঝুলছে। বিরক্ত দৃষ্টিতে তাদের কাদা আর জমে থাকা ঘোলাটে পানির ওপর ঘোরাফেরা করা পাখিদের দেখছে। বন্ধুদের এই উৎকট পছন্দের রীতিমতো বিরক্ত সে। নম্রতা বেঞ্চের সামনে দ্রুত পায়ে পায়চারি করছে। সবার দৃষ্টি নম্রতা চলার সাথে সাথে এদিক থেকে ওদিক ঘুরছে। এক মুঠো মাখা চানাচুর মুখে পড়ে ধমক দিয়ে উঠল নাদিম। চানাচুর চিবোতে চিবোতে বলল, ওই হারামি, এমন লাগাইছিস কেন? মাথা চক্কর মারতেছে, এক জায়গায় খারাপ আল। সোয়া বিরক্তিতে আরো খানিকটা বাড়ল। নাক কুচকে বলল, খাবার মুখে নিয়ে কথা বলছিস কেন? ছি, আর কথাবার্তা একটু ভদ্রভাবে বলতে পারিস না খ্যাত? নাদিম দাঁত কিরমির করে বলল, শালার। অন্তর্গালে হাত দিয়ে বসেছিল। গাল থেকে হাত সরিয়ে আর মোনা ভাঙল। নিঃশ্বাস ভঙ্গিতে হেসে বলল, দয়া করে আবার ঝগড়া টগড়া শুরু করিস না তোরা। সন্ধ্যা নেমে যাবে একটু পরে। আগের ঝামেলাটা মিটিয়ে নেই, তারপরে যা ইচ্ছা করিস, প্যারা নাই। নাদিম হাত মেরে মাছি তাড়ানোর মতো ভঙ্গিমায় বলল, কাগজের লেখাটা ফ্লিট দিয়ে মুছিয়ে ফেলবো। নম্রতা জ্বলে উঠে বলল, তোর মাথা হয়। আশাব ছাড়, চিনোস না, বেটা ঠিকই বুঝবে। নাদিম আবারও দুর্বোধ্য এক বুদ্ধি দিল, ওপরের পাতাটা খুইরা ফালাই দিলে নতুন পাতা লাগাই দে। টাক্কু বেটা বুঝবো না। অন্তু ফুস করে শ্বাস ছেড়ে বলল, তাতেই বা কি, সেখানে আফরান আলমের রেফারেন্স তো লাগবে। ওইটা আনার জন্য হলেও চেম্বারে আবার যেতেই হবে। নম্রতার আগে ফুসতে ফুসতে বলল, ওই অসভ্য লোকটার কাছে আমি আর যাব না। ন্যূনতম মানবতা নেই লোকটার মাঝে, বেয়াদব একটা, অসহ্যকর। ওই লোকটাকে ডাক্তারকে বানাইছে। আল্লাহ যদি একটু খুন মাফ করতো, কসম আমি ওই লোকটাকে খুন করতাম। উফ, অলওয়েজ তিরিং বিরিং করে লাফালেই এমনই হয়। কি দরকার ছিল এত চপর চপর করার? যার লাঠি তার ওই মাটি, বুঝেছিস? এখন চুপচাপ থেকে সাইনটা নিয়ে এলেই পারতি। ওর 2 মিনিট তোর মুখ বন্ধ করে থাকলে কি হতো? রঞ্জনের কথায় পিঠে বেশি সম্বন্ধে কণ্ঠে বলল নীলা, বেটা কিন্তু খারাপ না। আমার অ্যাসাইনমেন্টে কিন্তু গন্ডগোল করিনি, চুপচাপ সাইন দিয়ে দিয়েছে। নীলার কথায় তেরে এলো নম্রতা। চেঁচে উঠে বলল, ওই হারামি, তুই আবার ওই ব্যাটার লগে চামচামিগিরি করতেছস? দেখ, তুই যদি ওই ব্যাটারে পটাইয়া বিয়া শাদি করার চিন্তায় থাকোস, তাহলে তোর বিয়েতে আমরা একটাও যাব না। এত মাখন ভালো না। নম্রতা শেষে দুটো বাক্যই চোখ বড় বড় করে তাকালো অন্ত। বিদ্বেষ নিয়ে বলল, মানে ওই ব্যাটার সাথে কি পাগল ঘটিয়ে কিছু চলে নাকি? তা নয় তো কি, সেদিন থেকে আর এমনি এমনি গুন গিয়ে বেড়াচ্ছে। অত কিছুর পরও কেউ গুন গায়? অন্তু শ্যামলা মুখটা কালো হয়ে গেল। গা জ্বালানো কণ্ঠে বলল, ওহো, পরিষ্কার গায়ের রং দেখে পটে গিয়েছিস দোষ? তুই তো ভালোই টুপ ফেলেছিস। ডাক্তার ফাক্তারের বহুত টাকা। নীরা আগুন দৃষ্টিতে তাকালো, তপ্ত কণ্ঠে বলল, খবরদার উল্টাপাল্টা কথা বলবি না অন্তু। তোর কথা শুনলেই বোঝা যায় তোর মন কত কালো। সে কালো হবে না কেন? আমিও কালো, আমার মনও কালো। তোদের মতো ধলাদের সাথে আমার যায় নাকি? কথাতে অমন ভাব বলনি। আমি বুঝে নিয়েছি। বোঝানোর জন্য ধন্যবাদ। ওদের কথাবার্তার ধরন ভেবাচেকা খেয়ে গেল সবাই। সোয়াদাতের নখ কাটতে কাটতে ভীত চেয়ে রইল। নাদিম মুখ খুলে
চানাচুর নিয়ে চোখ বড় বড় করে তাকালো। নম্রতার কড়া চাহনি দিয়ে বলল, গ্যাঞ্জাম লাগাই দিছো স্যার আমি? নম্রতা কপাল কুঁচকে তাকিয়েছিল। নাদিমের কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়লো। আবারও সব রাগ গিয়ে পড়লো আরফানের ওপর। ওই বেয়াদব লোকটার জন্যই তো এমনটা হলো। এই একটা লোককে নম্রতার জীবনটা ছারখার করে দিয়েছে। সারা রাত জেগে অ্যাসাইনমেন্ট করে ঘুম চোখে নিয়ে ক্লাস করলো নম্রতা আর নীরা। টানা দুটো ক্লাস শেষ করে খাওয়া দাওয়া বাদ দিয়ে আরফানের চেম্বারে একটা সাইনের প্রয়োজন। আরফান আজ প্রথমেই কোনো গন্ডগোল করেনি। এক ঘন্টা পরে চেম্বারে ডেকেছিল তাদের। সব ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধলো অন্য জায়গায়। মনে মনে নিরন্তর বলে চললো গালিগালাজের দুটো একটা হুট করে স্পষ্ট বেরিয়ে এলো নম্রতার মুখ থেকে। নীরা অবাক দৃষ্টিতে নম্রতার দিকে তাকালো। আরফানের সচেতন কান তা বোধহয় হাতুড়ি পেটা হয়ে গেল। কপাল কুঁচকে সামনে বসা তরুণী দুজনের দিকে তাকালো। একদম ভাবলেশীন কণ্ঠে বলল, আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দিন, কোথায় সাইন করতে হবে? নম্রতা অপ্রস্তুত ভঙ্গিতে বসেছিল। আরফানের স্বাভাবিক কণ্ঠে খানিকটা স্বস্তি পেল। তবে কি লোকটি গালি দুটো শোনেনি? ইয়া মাবুদ, তোমার দরবারে হাজার হাজার শুক্রিয়া। আরফান খুবই স্বাভাবিক ভঙ্গিতে সাইন করে ফাইল দুটো ফিরিয়ে দিল। নীরার দিকে নিজের অ্যাসাইনমেন্টটা দেখে নিয়ে স্মিত হাসে ধন্যবাদ জানালো। অপরদিকে নম্রতার মাথায় হাত। তার অ্যাসাইনমেন্টে লাল কালিতে বড় বড় করে লেখা, নট অ্যাজ অ্যাকসেপ্টেড, দেয়ার ইজ নো ল্যাক, নিড টু ইমপ্রুভ। তার নিজের ইংরেজি স্বাক্ষর। নম্রতা লেখা দেখে বিস্মিত চোখে আরফানের দিকে তাকালো। আরফান অত্যন্ত ভদ্র কণ্ঠে বলল, আপনারা কিছু মনে না করলে এখন আসতে পারেন। বাইরে বেশ কিছু পেশেন্ট ওয়েট করছে, দুটোই ক্লাস, সময় দেওয়া জরুরি। নীরা আর নম্রতা বোকা চাহনি নিয়ে বেরিয়ে গেল। চেম্বার থেকে বেরিয়ে নম্রতা রণকচণ্ডী রূপ ধারণ করলো। তবে নীরা ভাবলেশীন, তার মানে আরফান ভুল কিছু করেনি। নিজের চেম্বারে বসে মুখের ওপর কেউ গালি দিলে দুনিয়ার কেউ নেচে নেচে সাহায্য করতে আসবে না। আরফান যে তাদের চেম্বার থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি, এটাই তো সৌভাগ্য। সে থেকে এখন পর্যন্ত নম্রতা খ্যাচ করে যাচ্ছে। শাহবাগ থেকে রমনা পার্ক পর্যন্ত সে নিরন্তর গালগালাজ করতে এসেছে। শাহবাগ মোড় থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে নাদিম। কিছু না জেনে না শুনেই ভয়ানক সব গালি দিয়ে দিয়েছে। বন্ধুদের কান ঝালাপালা করে ফেলেছে সেও। নাদিমের গালির তোড়ে এক পর্যায়ে হার মানতে হয়েছে নম্রতাকে। বাকি বন্ধুদের মতো তাকে অনিচ্ছা সত্ত্বে ইয়ারফোনে কানে দিয়ে ফুল সাউন্ডে গান শুনতে হয়েছে। নাদিমের হয়েছেও বর্তমানে ফিরল নম্রতা। প্রশ্নবোধক দৃষ্টিতে নাদিমের দিকে তাকিয়ে ইচ্ছুক কণ্ঠে বলল সে, দূর, ওই মায়াগো কথায় মাইন্ড করে নিতে হয় নাকি দোস্ত? বাদ দে তো, চল আইজ আমরা বাজি লাগুম। অন্তু অন্যদিকে তাকিয়ে চোখ মুখ কুচকে বলল, আমি যার তার সাথে মনের কথা রাখি না দোস্ত, চল লেটস প্লে। যে হারবে আজকে রাতে খাওয়ার বিল তার। অন্তুর প্রথম কথাটাই তীরের মতো বিঁধল নীরার বুকে। মুহূর্তে ভার হয়ে গেল মন। নাদিম ভাব নিয়ে বলল, ব্যাপার না, আইজ আমি আর তুই। রঞ্জন বাঁকা এসে বলল, তোরা কখনো আমার সাথে জিততে পারিসনি। নাদিম রঞ্জনের কথায় পাত্তা না দিয়ে উঠে দাঁড়ালো। জুতো জোড়া পরে টি শার্ট আর চুল ঠিক করে নিল। গিটার দাও কাঁধে ঝুলিয়ে অন্তুর দিকে তাকিয়ে চোখ টিপ মারল। মাম্মা দুইটা। অন্তু চমৎকার হাসলো। তার হাসি দেখে আফসোসের হাসি দিল নাদিম। বাঁকা চোখে তাকিয়ে বলল, তুই মামা হাসি মাইরা মেয়ে পটাই ফেরোস, হাসবি না খবরদার। নাদিমের কথায় হুহা করে হেসে উঠল অন্তু। নাদিম হলুদ রঙের জামা গায়ে একটি মেয়েকে ইশারা করে বলল, দোস্ত তুই আগে ওই মাইয়াটা। অন্তু দাঁত দিয়ে ঠোঁট কামড়ায়, হেসে এবার বন্ধুদের দিকে তাকায়, বুকে ফু দিয়ে বলল, জুতো পেটা না খাইলে আল্লাহ বাঁচাও। নাদিম এদিক ওদিক তাকিয়ে একটা কিছু খুঁজলো। তারপর হাতের ইশারায় ডান দিকে দৌড়ে এলো 10-11 বছরের একটা বাচ্চা। গোলাপি ময়লা একটা জামা পরে আছে, খালি পা, ময়লা পিঙ্কে চুলগুলো জুটি করা, হাতে নীল মগে গোলাপ আর বিভিন্ন ফুল। নাদিম খুব সিরিয়াস ভঙ্গিতে বলে, তোর কাছে আজ কয়টা ফুল আছে রে সুমাইয়া? সুমাইয়া উল্টাপাল্টা গুনে নিয়ে আন্তাজি বলে, 50টা। আচ্ছা, 50টা থেকে 4টা আমায় দে। ওই আপুগুলো যদি পটে যায় তাহলে তোর প্রতিটি ফুলের জন্য ডাবল টাকা দেওয়া হবে। আর যদি না পটে, জুতো দিয়ে দৌড়ানি দেয়, তাহলে টাকা পয়সা পাবি না। ওই টাকা দিয়ে ওষুধ কেনা লাগবো। জুতার বাড়ি খেয়ে ওষুধ লাগবে কিনা, বুঝছিস? সুমাইয়া খুশিতে ঝুমঝুম করে উঠল। এই ভাইয়া আপুর দলটাকে ভীষণ ভালো লাগে তার।
এরা কখনোই তাকে বকে না, ধমকায় না, ঘেন্নাও করে না, পাশে বসতে দেয়। যাওয়ার সময় প্রতিবারই এতগুলো ঝালমুড়ি আর টাকা দেয়। সুমাইয়ার থেকে একটা গোলাপ নিয়ে সামনের দিকে এগিয়ে গেল অন্ত। বন্ধুরা চাপা উত্তেজনা নিয়ে অন্তর দিকে তাকিয়ে রয়েছে। সুমাইয়া উৎসাহ শেষ নেই। ও ভাইয়া প্রায় প্রায় এমন খেলা খেলে। খেলা শেষে সবাই যখন দৌড়ে পালায় তখন সুমাইয়াকেও দৌড়াতে হয়। সুমাইয়ারই ভালো লাগে। ওই সুন্দর দেখতে আপুগুলো যখন খিলখিল করে হাসে, কি সুন্দর দেখায় তাদের মুখ। তাদের গা থেকে ভুরভুর করে সুন্দর গন্ধ বেরোয়, ফুলের থেকেও সুঘ্রাণ। কি ভালোই না লাগে সেই গন্ধ। ঘড়ির কাঁটা 12টা বাজছে। টেবিলে বসে ফোনের ওপর ঝুঁকে আছে নম্রতা। অলস ভঙ্গিতে ফেসবুক স্ক্রল করছে। একটু আগে অ্যাসাইনমেন্ট শেষ করেছে সে, সেই সাথে এক ঝাঁক চিন্তা এসে বাসা বেঁধেছে মাথায়। কাল 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ওই বেয়াদব লোকটা যদি 11টার আগে সাইন না করে দেয় তবে কি করে চলবে। চিন্তায় মাথা ভন ভন করছে নম্রতা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গা এলিয়ে দিল। হঠাৎ করে উপলব্ধি করলো তার কান্না পাচ্ছে। তার ডায়েরি, তার স্মৃতি বুকের ভেতর কেমন যন্ত্রণা করছে। ভাগ্যে নির্মম পরিহাসে ডায়েরি হারানোর পেছনে প্রত্যক্ষভাবে দায়ী লোকটির কাছেই হার মানতে হচ্ছে নম্রতাকে। আচ্ছা, সত্যি কি ওই বেয়াদব লোকটার বন্ধুই তার সে? তাই যদি হয় তাহলে নম্রতার কোনো খোঁজ খবর নেয় না কেন? সে কি নম্রতাকে মিস করে না? নম্রতা যেমন হঠাৎ করে নিজেকে পাগল পাগল লাগে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, তার হয় না? আচ্ছা, মানুষটির কি বিয়ে হয়ে গেছে? সিনেমা নাটকের মতো ঘর বেঁধে নিয়েছে সে? এটা কি তার নিরুদ্বেগ মাত্রার প্রধান কারণ, নাকি সবকিছুই ছিল সাজানো সুন্দর কোনো নাটক? নম্রতার ভাবতে পারছে না। অবচেতন মন ফেসবুকে আফরান আলম নাম দিয়ে সার্চ দিয়ে বেড়ায়। বাংলা ফ্রন্টে না পেয়ে ইংরেজিতে খোঁজে, আবার বাংলায় খোঁজে। অবশেষে পেয়ে যায় প্রত্যাশিত আইডি পেয়ে চট করে প্রোফাইলে ঢুকে গেল নম্রতা। পুরো প্রোফাইল ঘেটে আহামরি কিছু পাওয়া যায়নি। খুবই সাধারণ একটা প্রোফাইল। বছর 5 আগে 10টা পোস্ট, তাতে সখানেক রিয়্যাক্ট। প্রোফাইল পিকচার নান্দনিক পার্কে সাদা শার্টে গায়ে বসে আছে রুচিসম্মত একটা ছবি। ছবির পেছনের দৃশ্য দেখা বোঝা যাচ্ছে ছবিটিতে বাংলাদেশে তোলা নাই। বেটা কি বিদেশেও যায় নাকি? নম্রতা আর কিছু ছবি দেখলো। এর আগে প্রোফাইল পিকচারগুলো বিদেশেই তোলা। নম্রতা ঠোঁট উল্টায়, কিছুক্ষণ চুপচাপ বসে থেকে প্রোফাইল থেকে বেরিয়ে এলো। তারপর আবারও ঢুকলো। প্রোফাইলের প্রচণ্ড সিদ্ধান্তহীনতায় ভুগছে সে। নীলার সাথে আলোচনা করতে পারলে ভালো হতো, কিন্তু আপাতত তা সম্ভব না। নীলার মনটা আজ ভীষণ খারাপ। তাকে এসব নিয়ে ঘাটানো ঠিক হবে না। নম্রতা বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে মেসেজ রিকোয়েস্ট পাঠাবে বলে ঠিক করলো। অসভ্য লোকটি এখন অনলাইনে আছে, মেসেজের রিপ্লাই দিলেও দিতে পারে। অনেক ভেবেচিন্তে নিজের আত্মসম্মান ব্যস্তবন্দি করে মেসেজ পাঠালো নম্রতা। আসসালামু আলাইকুম, ডক্টর আরফান আলম স্যার, আপনার সাথে একটু জরুরি কথা ছিল। মেসেজটা দিয়ে উসখুস করতে লাগলো নম্রতা। 10 মিনিটের মাথাতে যখন মেসেজ সিন হলো না, তখন উসখুস কয়েকগুণ বৃদ্ধি পেল। রাগে নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করলো তার। কি দরকার ছিল নক করার? যেচে গিয়ে ফাও অ্যাটিটিউড দেখার কোনো মানে হয়? পরক্ষণে ভাবলো এছাড়া উপায়ও তো নেই। ব্যাটা না মানলে দেখা যাবে 12টার আগে ব্যাটার দেখাই পাওয়া যাবে না। আর নগদে এত বড় একটা শূন্য ঝুলে যাবে নম্রতার খাতায়। উত্তেজনা ধরে রাখতে না পেরে ফোন রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো নম্রতা। নীরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছে ব্যস্ত। নম্রতা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে মৃদু কণ্ঠে বলল, দোস্ত। নীরা না তাকিয়ে উত্তর দিল, অনেক বেশি মন খারাপ? নীরা দীর্ঘশ্বাস ফেলে বলল, মন খারাপ থাকবে কেন? মন খারাপ না, ভাল লাগছে না কিছু। সবকিছু অসহ্য লাগছে। গোটা জীবনটাকেই কেমন অসহ্য লাগছে। নম্রতা বেশ রয়েস হয়ে বলল, তুই অন্তকে পছন্দ করা সত্ত্বেও কেন মেনে নিচ্ছিস না বলতো? নীরাকে বেশ অপস্থিত দেখালো, থমথমে খেলো। আমি অন্তকে পছন্দ করি না। সে বলল তোকে আন্তাজি। তুই তাকে কতটা পছন্দ করিস সেটা আমার থেকে অন্য কারো ভালো জানার কথা না, তাই আমার অন্য কারো থেকে জানতেও হবে না। আমি বুঝি না? নীরা দৃঢ় কণ্ঠে বলল, আমি অন্তকে পছন্দ করি না। নম্রতা হেসে বলল, আমি নিজেও প্রেমে পড়েছি বোন। প্রেমে পড়লে স্বাদ এমন গুছিয়েই ফেলে। এমন জ্বলে পড়ে যাওয়া প্রেমিকের তুই প্রেমের দৃষ্টি শেখাচ্ছিস? তোর চাহনি দেখে বোঝা যায় তুই অন্তর প্রতি দুর্বল। অন্তর বলটাই শুধু বুঝে না। নীরা জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই ভুল বুঝছিস। ঢং করার কারণটা কি? রাজি কেন হচ্ছিস না? অন্ত আমাদের নিজের বন্ধু, প্রথম থেকে চিনা ওকে।
অসাধারণ একটা ছেলে, পড়াশোনাতেও ভালো, কর্মঠ ছেলে। গায়ের রংটা একটু কালো হলেও দেখতে খারাপ না। তুই নিশ্চয় ওর গায়ের রং নিয়ে নেগেটিভ চার্জ করবি না? সব কিছু বলছিস নবু? গায়ের রং আমার কাছে ম্যাটার করে না। তাহলে? বাসায় মানবে না। বাসায় তো একটা ছেলে দেখা হচ্ছে, বাসায় থেকে জুটে গেলে মিটে গেল টাইপ অবস্থা। তারপর অন্তু আবার সেম ব্যাচ। ওর সেটেল হতে আরো 4 বছর সময় চাই। আমার বাবা মা, আমার পরিবার এত সময় দিবে কোথা থেকে? তাছাড়া অন্তু আমার থেকে 3-4 মাসের ছোট। বইয়ের থেকে বড় ছোট কেমন দেখায় না? কথা উঠবে তো। নম্রতা অবাক হয়ে বলল, এটা কোনো ডিফারেন্স হলো? আর মাসে হিসাব কে শুনে? সেটেল হওয়ার ব্যাপারটা একটু চিন্তাই হলে আন্টিকে বলে নিশ্চয়ই সময় দিবে। নীরা হেসে ফেললো, ঠোঁটের কোণে বেদনাপূর্ণ হাসি ঝুলিয়ে বলল, আমাদের সমাজের মানুষগুলো এসব ছোটখাটো বিষয়গুলোকে হিসাবের খাতায় ঝেড়ে ফেলে না নমু। সমাজে হিসাব নিকাশ পাক্কা। কাউকে আপদমস্তক করার হিসাবপত্র তাদের জুড়ি মেলা ভার। আর মা সময় দেবে না। এরাও বড় হচ্ছে, ওকে বিয়ে দিতে হবে। বাবাহীন গোটা পরিবারটা এখন ভাইয়ার ঘাড়ের ওপর পা রেখে দাঁড়িয়ে আছে কোনো রকম। আর কত সহ্য করবে তারা? বড় মেয়ে হিসেবে বুঝে নেওয়ার দায়িত্বটা তো আমার। চাকরি বাকরি কিছু করলে হয়তো বলতে পারতাম চাকরি করছি, কিন্তু তাও তো নেই। অনার্স শেষ হলো না এখনো। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। মানুষের জীবনে যে এতটা ক্রিটিক্যাল হতে পারে ভেবেই পায়নি নম্রতা। কিছুক্ষণ চুপ থেকে আকাশের দিকে তাকিয়ে রইল নম্রতা। খানিক বাদে ধীর কণ্ঠে বলল, তাই বলে কি ভালোবাসা চেপে যাবি? তোর ভালোবাসা কই? এটা শুধু ভালো লাগা। ওই পাগলটাকে সামলাতে খুব বেশি কষ্ট হয়, কিন্তু একবার যদি এগিয়ে যায় তাহলে দেখবি চারপাশে দুঃখগুলো চুম্বকের মতো আঁকড়ে ধরেছে আমাদের। কিন্তু কি দরকার এত দুঃখের? তার থেকে ভালো লাগাটুকু আর সুপ্ত ভালোবাসাটুকু নিয়ে দূরে থাকায় ভালো। যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তাকে কেন্দ্র করে স্বপ্ন বুনে কষ্ট বাড়িয়ে কী লাভ? নম্রতার কোনো উত্তর খুঁজে পেল না। নিরুত্তর আকাশের দিকে চেয়ে রইল। পাশ থেকে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল নীরা। কত কত অসহায়ত্ব নিয়ে এক টুকরো দীর্ঘশ্বাস। আচ্ছা, অন্তু কি এইভাবে দীর্ঘশ্বাস ফেলে? নীরা তাকে ভালোবাসে না ভেবে কষ্ট পায়। ইস, ছেলেটা যদি জানতো নীরা নামের মেয়েটা তাকে কতটা ভালোবাসে। কিন্তু অন্তু বড় দুর্ভাগা। ভালোবাসার মানুষটির ভালোবাসার কথা জানার অধিকার তার নেই। সব ভালোবাসা প্রকাশ করতে নেই। কিছু কিছু ভালোবাসাকে বিশ্ববিদ্যালয়ের চত্বরে বইয়ের ভাঁজে, মনের ভাঁজে লুকিয়ে রাখতে হয়। তাদের যে বড্ড ভয়, দুঃখ পাবার ভয়, হারিয়ে গিয়ে ভেঙে পুড়িয়ে যাবার ভয়। নীরার সাথে কথা বলে রাত 11টার দিকে রুমে এলো নম্রতা। রুমে ফিরে গায়ে চাদর দিয়ে ঘুমানোর প্রস্তুতি নিল নীরা। নম্রতা ঘুমাবে করেও ফোনটা নিল। নোটিফিকেশন আফরানের রিপ্লাই দেখা যাচ্ছে। 5 মিনিট আগে রিপ্লাই করেছে সে। নম্রতা তখন নীরা অন্তর চিন্তায় আফরানের কথা ভুলে গিয়েছিল। তাড়াহুড়ো করে মেসেঞ্জারে উকি দিল। আরফান বাংলা ফ্রন্টে খুব সুন্দরভাবে সালামের জবাব দিয়েছে, আর কিছু লিখেনি। নম্রতা বাধ্য হয়ে উত্তর দিল, কেমন আছেন? মিনিট খানেক পর উত্তর এলো, আলহামদুলিল্লাহ। আপনি কে? প্রশ্নটি শুনে মেজাজ খারাপ হয়ে গেল নম্রতার। আইডিতে এত বড় বড় করে নাম লেখা, নম্রতা মাহমুদা, তবুও চিনতে পারছে না। আজব। নম্রতা নিজেকে অসম্ভব শান্ত করে বলল, আমি নম্রতা মাহমুদা তা জানি, কিন্তু নম্রতা মাহমুদা নামের কাউকে আমি চিনি না, দুঃখিত। অপমানে সারা শরীর রিরি করে উঠল নম্রতার। কিন্তু কি আর করার, ইট মারলে পাটকেল তো খেতেই হবে। নম্রতার অ্যাসাইনমেন্ট থাকা আরফানের সাইন সহ পেজটা ছবি তুলে সেন্ড করলো। নিচে লিখলো, এই অ্যাসাইনমেন্টটা যার করে আমি সে। ও, তো কি চাই? নম্রতার শরীর যেন আগুন লেগে গেছে। কি চাই মানে? কেমন অভদ্র লোক, ফাজিল বেটা। আমি তোর মাথা চাই। দিবি মাথা? রাগে টকবক করছে নম্রতা। একবার রিপ্লাই দিল। ব্লক অপশনে গিয়ে ফিরে এলো। মনে পড়ে গেল সে বিখ্যাত উক্তিটি, বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই। নম্রতা এখনো ভয়ানক বিপদ। কাল 11টার মধ্যে সাইন না পেলে সর্বনাশ। অতএব এখন রাক্ষোভ পাতা দিলে চলবে না। আপাতত নেতিবাচক সহানুভূতি বস্তাবন্দি রাখতে হবে। সাইনটা নেওয়ার পর না হয় একে আচ্ছা মতো শিক্ষা দেওয়া যাবে। নম্রতা জোরে জোরে শ্বাস নিল, নিজেকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করলো। তারপর লিখলো, আসলে আপনাকে সরি বলার ছিল সকালের ব্যাপারটার জন্য। আমি এক্সট্রিমলি সরি স্যার। স্যার? শালা থেকে স্যার, ডিরেক্ট স্যার।
গুড ইমপ্রুভ। তো সরি কেন, কি হয়েছে সকালে? নম্রতা এবার রাগ যেন আকাশ ছিল। ফোনটা টেবিলের উপর ফেলে রেখে সারা ঘরময় পায়চারি করতে লাগলো। এত ভাব কিসের, এত ঢং এই লোকের? নিজেকে ভাবেটা কি এই লোক? রাজা না মহারাজা? কথা বলাই কি বাজ! উফ, অসহ্য। নম্রতা 5-10 মিনিট সময় নিয়ে নিজেকে শান্ত করলো। তারপর দাঁতে দাঁত চেপে উত্তর দিল, আসলে সকালেই খুব ডিস্টার্ব ছিলাম, কিছু একটা নিয়ে চিন্তা করছিলাম খুবই, তাই আনমনস্কভাবে হঠাৎই এই দুটো উইড শব্দ বলে ফেলেছি মুখ ফসকে। ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে বলিনি, আর না আপনাকে উদ্দেশ্য করার জন্য বলেছি, কসম। বেশ কিছুক্ষণ পর আরফান উত্তর দিল, তাই নাকি? তো কি বললেন? আই মিন হঠাৎ বেরিয়ে আসার শব্দ দুটো কি? আর আমার ঠিক মনে পড়ছে না। রাগে নম্রতার নাক লাল হয়ে গেল। বাঘিনীর মতো ফুসতে ফুসতে ঢোকিলে বোতলের পুরো পানি সাবার করলো। ডান হাতে পিঠ দিয়ে নাক মুছে নিল। চেয়ারে পা গুটিয়ে বসলো। প্রচন্ড রাগে গালের ঘাম শুকিয়ে গেছে। পিঠ জুড়ে ছড়িয়ে পড়া চুলগুলো হাত খোপা করলো। আবারও ফোনের দিকে তাকালো নম্রতা। মাথার ওপর ক্যাটক্যাট শব্দ করে ঘুরছে ফ্যানের পাখা। নম্রতার মনে হচ্ছে এই পাখা যেন শব্দ নয়, খুব বেশি হচ্ছে, খালি কল বাজে বেশি, এই টাইপের অবস্থা। কিছুক্ষণে ঘাম বন্ধ হয়ে গেছে, কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে না। নম্রতার চোখ জোরে 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 দম নিল। এই অসভ্য লোকটা শুধু অসভ্য নয়, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ফাজিল। ইচ্ছে করে স্যাসলামও করছে, বেয়াদব। এইসব বেয়াদব দিয়ে হাসপাতালে ভরে থাকলে রুগী সুস্থ হবে কিভাবে? দেখা যাবে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে এই স্যাসলাম ও ফাজিলগুলো ফাইজলামি শুরু করে দিয়েছে। নম্রতা যেমন সব শুনে জিজ্ঞেস করলো, ওই হঠাৎ বেরিয়ে যাওয়া ওই শব্দগুলো কি? ঠিক তেমনই অপারেশন বাদ দিয়ে রুগীকে জিজ্ঞেস করবে, আপনার উইডস রোগের পেছনে কারণ কি? বিশেষ করে বলুন তো, কারণ কি? নম্রতা বিপন্ন দৃষ্টিতে ফোনের দিকে তাকালো। এখন কি উত্তর দিবে সে? উফ, ভাল লাগে। নম্রতা কয়েকবার ঘন ঘন দম নিয়ে লিখলো, নেতিবাচক বিষয়গুলো মনে না থাকাই ভালো, সেগুলো মনে না করিয়ে দেওয়া উত্তম। আপনার মনে নেই শুনে আমি স্বস্তি পেলাম। আপনি প্লিজ সরিটা অ্যাকসেপ্ট করুন, আমাকে ক্ষমা করুন। ক্ষমা করা হচ্ছে মহৎ গুণ। তাই নাকি? কে বলেছে? সবাই বলে। তাছাড়া আল্লাহ ক্ষমাশীলকারীকে পছন্দ করে। আজকাল মানুষ নিজেদের হত্যাকারীকেও ক্ষমা করে, অথচ আপনি আমার সরি অ্যাকসেপ্ট করছেন না। বেশ কিছুক্ষণ পর উত্তর এলো, আপনি খুবই হিপনোটিস মহিলা, নিজের কথার প্রতি নিজেরই ভরসা নেই ঠিকঠাক। হিপনোটিক মানে কি? এত বড় সাহস! এই লোক নম্রতাকে হিপনোটিক বলতেছে। নম্রতাকে রাগে হাত পা কাঁপছে। নম্রতার মাথা ধরে যাচ্ছে। এই লোকটা আস্ত শয়তান, অসভ্য। যে কোনক্ষণে এই লোকটাকে নখ দিয়েছিল, সে কোনক্ষণটা কেটে দিতে ইচ্ছে করছে তার। ইনবক্স ভর্তি গালি করতে ইচ্ছে করছে। বেটা তুই হিপনোটিক্স, মেন্টাললেস, নাও গো টু হেলথ। কিছু বলা যাচ্ছে না। এহেন অপমান সহ্য করা যায় না। রাগে দুঃখে বাধ্য হয়ে কান্না করতেও ইচ্ছা করছে নম্রতার। কিছুক্ষণ চোখ বেজে বুঝে বসে থাকে। মুখ ফুলিয়ে শ্বাস নিল নম্রতা। তারপর আরফানের কথাটা সম্পূর্ণ এড়িয়ে দিয়ে উত্তর দিল, অ্যাসাইনমেন্টে আপনার সাইন লাগবে, ইটস ইমার্জেন্সি, প্লিজ। আমাদের মতো ফালতু ডাক্তারের থেকে সাইন লাগে নাকি আজকাল? লাগছে তো। কখন চাই? 10টায়। 10টায় আমার ক্লাস আছে। প্লিজ স্যার, প্লিজ, কৃতজ্ঞ থাকবো। নম্রতা দাঁতে দাঁত চেপে আবারও লিখলো, কালকেই জমা দিতে হবে, নয়তো ঝামেলা হয়ে যাবে। প্লিজ স্যার, 10:30টায় চলবে? চলবে। বেশ, আসবেন 10টায়, সরি 10:30টায়। নম্রতা হাফ ছেড়ে বাঁচলো। ফোনটা রেখে বিছানায় যেতে যেতে মাথায় একটা চিন্তা খেলে গেল। এই বেয়াদব লোকটার শুকনো কথায় ছেড়ে দিলে চলবে না, ভয়ঙ্কর কিছু ভাবতে হবে। এই লোকটাকে হাই লেভেলের অপমান না করতে পারলে ঠিকঠাক ঘুম হবে না নম্রতার। বিশাল যন্ত্রণা। ভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরিতে বই ঘাটাঘাটি করছিল নীরা। তার পাশের সেলফ থেকে সাইকোলজির ওপরে একটা বই খুঁজে পেল অন্তর চোখে মুখ আজ গম্ভীর, থমথমে। কাল থেকে নীরার সাথে হুটহাট
হা হু ছাড়া কথা বলছে না সে। নীরা খেয়াল করছে নম্রতা ছোঁয়াদের সাথে হাসি মুখে কথা বলে, নীরার সাথে নিষ্ঠুরতা তাকে কুরে কুরে খাচ্ছে। অন্তর বই হাতে কোনায় এক টেবিলে চেয়ার টেনে বসলো। নীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে অন্তর পাশে চেয়ারেই বসলো। অন্তর গায়ের কালো রঙের পাতলা টি শার্ট, ছিমছিমে কালো গায়ে কালো রঙের টা বেশ মানিয়েছে। পরিপাটি চুল আর শক্ত চিবুকে আকর্ষণীয় লাগছে। নীরা গলা খাকারি দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু অন্ত ফিরেও তাকালো না। গভীর মনোযোগে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাতে লাগলো। নীরা দীর্ঘশ্বাস ফেলে নিচু কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস? অন্ত চোখ তুলে তাকালো, অবাক হয়ে বলল, আমাকে বলছিস? এখানে আর কেউ আছে? অন্ত তাচ্ছিল্যের সাথে বলল, ঠিক থাকবো না কেন? আমার কি বেঠিক থাকার কথা ছিল নাকি? নীরা আহত কণ্ঠে বলল, এভাবে কথা বলছিস কেন? অন্ত বই থেকে মুখ তুলে শান্ত দৃষ্টিতে তাকালো, ভারী এবং অবাক হলো। কিভাবে কথা বলছি? কেমন ঠাস মারা কথা বলছিস, শুনতে খারাপ লাগছে। অন্তর সহজ উত্তর, খারাপ লাগলে যেচে পড়ে কথা বলতে আসছিস কেন? তুই দুদিন যাবৎ খুব রুড বিহেভ করছিস আমার সাথে। কি করেছি আমি? অন্তর চল শক্ত হয়ে এলো। টেবিলের নিচে থাকা নীরার বাম হাতটা কোণের নিচে শক্ত করে চেপে ধরলো। সেসকা টানে নীরাকে নিজের কাছে টেনে এনে রক্তলাল চোখে তাকালো। তপ্ত দৃষ্টি ধীর কণ্ঠে বলল, তোর সাথে সবসময় আদর আদর কণ্ঠে কথা বলতে হবে এমন কোনো চুক্তি ছিল নাকি আমার? নীরা চাপা স্বরে বলল, অন্ত হাত ছাড়, লাগছে। অন্ত হাতে থাবাটা তখনও খানিকটা শক্ত। দাঁতে দাঁত চেপে বলল, লাগুক, আরো লাগুক। 3 বছর ধরে কন্টিনিউয়াসলি লাগছে। কই, আমি তো অভিযোগ করিনি না। তাহলে তো তোর এত হাসফাস কেন? ছাড় অন্ত, আমাকে ভালোবাসিস না কেন? অন্ত এবার কিছুটা বাড়াবাড়ি হচ্ছে। হোক বাড়াবাড়ি, বল কেন ভালোবাসিস না আমায়? কেন? কি করলে ভালোবাসবি? বিরক্তি আর রাগে চোখ মুখ কুচকে এলো নীরার। জারি দিয়ে হাত ছাড়িয়ে আনার চেষ্টা করলো। জবরদস্তি নাকি? ভালো লাগে না তাই ভালোবাসি না। এখন কি জোর করে ভালোবাসবি আমায়? এতটাও নিচে নেমে যাসনি তুই। অন্ত এবার রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। ইচ্ছে করেই হাতের বাঁধনটা শক্ত করে ধরলো। রাগান্বিত মস্তিষ্ক নীরাকে কষ্ট দিতে চাইল। শেষে পর্যন্ত কোমলতার সাথে পেরে উঠল না সে। হাতটা ঝাঁকি দিয়ে ছেড়ে দিল। লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে হিসিয়ে বলল, ভালোবাসিস না অথচ সস্তা মেয়েদের মতো আগ পিছে ঘুরিস কেন? খবরদার আমার আশেপাশে আর আসবি না, বলে দিলাম তোকে। নীরা হতভম্ব চোখে অন্তর যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ থেকে টসটসে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অন্তর সত্য কথাটাই বলল। তাকে সস্তা নোংরা মেয়েদের সাথে তুলনা করতেই পারত। কণ্ঠে আটকালো না। নীরা কি সত্যিই এত সস্তা? নীরার বুকের ভেতর উত্থাল হয়ে উঠল। বইটা টেবিলের ওপর রেখে সেলফের এক কোণে গিয়ে দাঁড়ালো। এত কষ্ট হচ্ছে কেন তার? অন্তর কথাগুলো ঘুরে ফিরে কানে এসে বাজতে লাগলো। নীরা 2 হাতে মুখ ঢেকে ডুকরে উঠল। পর মুহূর্ত নিজেকে সামলে নিল। ওনার আঁচলে কামড় ধরে কিছুক্ষণ নিঃশব্দে অশ্রু বিসর্জন দিল। মনে মনে খুব করে কামনা করলো এই সস্তা মিটার যেন খুব জলদি মরণ হয়, খুব জলদি মরণ হয়। এই সাংসারিক টানাপাড়া, পরিবার আর মন মানসিকতার চিন্তায় অস্থির হয়ে থাকার চেয়ে মরণ বোধ হয় অনেক সহজ। সুন্দর ঝকঝকে সকাল, আকাশে ছড়ানো ছিটানো শুভ্র মেঘমালা, উজ্জ্বল সোনালি রোদের ঝলমল করছে পুরো শহর। নম্রতা ব্যাগ কাঁধে চেম্বারের সামনে দাঁড়িয়ে পায়চারি করছে। হাতে অ্যাসাইনমেন্ট। সাদা নীল সালোয়ার কামিজ পরেছে। ঘন খোলা চুল ভীষণ স্নিগ্ধ লাগছে তাকে। নম্রতার পায়চারি থামে ঘড়ি দেখলো 10:29। ঠোঁটে ঠোঁট চেপে দরজার দিকে উঁকি দিল নম্রতা। ঠিক তখনই দরজা খুলে বের হয়ে এলো আরফানের অ্যাসিস্ট্যান্ট, হ্যাংলা পাতলা ছেলেটা। বিরক্ত কণ্ঠে বলল, নম্রতা মাহমুদাকে? নম্রতা কপাল কুঁচকে বলল, আমি। স্যার আপনাকে ভেতরে যেতে বলেছে, ভেতরে যান। নম্রতা মাথা হেলিয়ে আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়িতে কাট 10:30। 2 হাতে অ্যাসাইনমেন্টের ফাইল চেপে ধরে ঠোঁট উল্টালো নম্রতা। দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলল, বেটা দেখি বহুত পাঞ্চুয়াল। দরজার সামনে দাঁড়িয়ে জোরে সোরে শ্বাস ছাড়লো নম্রতা। মন থেকে সব রকম ভাবনা উড়িয়ে দিল, মন মস্তিষ্ক শান্ত করলো। তারপর ধীর পায়ে দরজা খুলে ভেতরে উকি দিল। আসতে পারি? আরফান গম্ভীর মনোযোগ সহকারে সামনে রাখা ফাইলগুলো ঘাঁটছিল। 2 ভুরুর মাঝখানে হালকা কুচকানো গাঢ় নীল শার্ট,
কবজির ওপর সাদা চকচকে ব্যান্ডের ঘড়ি। নম্রতা প্রশ্নের চোখ তুলে তাকায় আরফান। কুঁচকে থাকা ভুরু জোড়া সোজা করে গম গম কণ্ঠে বলে, আসুন। নম্রতা দরজা সাবধানে লাগিয়ে দিয়ে ভেতরে প্রবেশ করলো। আরফানের টেবিলের কাছাকাছি এগিয়ে যেতেই বিচলিত হয়ে পড়ল নম্রতা। আরফান প্রথম থেকে ঠান্ডা দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তাকে। আরফানের কণ্ঠ গম্ভীরতা দৃষ্টি নম্রতাকে ক্রমে বিভ্রান্ত করছে। ছেলেটা কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকায়, ঠান্ডা মায়া ভরা চোখ দুটো বুকের কোথাও তীরের মতো আটকে যায়। চোখ ফেরানো যায় না, যেমন ভাবতে দেয় না, চিন্তাগুলো করতে দেয় এলোমেলো। ভারী টেবিলটার ঠিক সামনে দাঁড়ালো নম্রতা। উপলব্ধি করলো উজ্জ্বল শ্যামবর্ণের এই অসভ্য পুরুষটি আজ তাকে ভালোভাবে দেখছে। নাকের ডগায় ঝুলতে থাকা গম্ভীর্যটা যেন তাকে পরিপূর্ণভাবে পুরুষটার দিকে আকৃষ্ট করে তুলছে। নম্রতা টেবিলের সামনে দাঁড়াতেই গম গম কণ্ঠে বলল আরফান, বলুন, বসুন। নম্রতা জানে না কেন আরফানের এই ছোট কথাতেই চমকে উঠল, গলা শুকিয়ে এলো। স্বপর্ণে একটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে বসলো। ঠোঁটে ঠোঁট চেপে কয়েক সেকেন্ডের জন্য চুপচাপ রইল। আকাশ পাতাল চিন্তা ভাবনা করে হঠাৎই নিজেকে শান্ত করলো, স্বাভাবিক করে তুললো। মাথা তুলে সরাসরি আরফানের চোখের দিকে তাকালো। আরফান চেয়ার ঠেসে গিয়ে নম্রতার দিকে তাকালো। ঘাটটা হালকা কাত, দৃষ্টি গভীর ও শান্ত। নম্রতার ঠোঁট গম্ভীর হয়ে এলো। হ্যালো স্যার। আরফানের ঠোঁটের কোনায় হাসি দেখা গেল। ব্যস্ত ভঙ্গিতে বলল, আপনার অ্যাসাইনমেন্ট? অপমানে নম্রতার মুখটা কালো হয়ে গেল। দাঁতে দাঁত চেপে হাতের অ্যাসাইনমেন্টটা এগিয়ে দিয়ে চুপ করে বসে রইল। আরফান আজ ঝামেলাবিহীনভাবে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ফাইলটা এগিয়ে দিয়ে বলল, কমপ্লিট। আর কিছু? নম্রতা মাথা নেড়ে জানালো, না। অ্যাসাইনমেন্টটা উল্টে পাল্টে দেখে নিজের গম্ভীর কণ্ঠ করে বলল আরফান, তাহলে আসুন, আমার এখন ব্রেকফাস্টের সময়, একটু পর রাউন্ডে যেতে হবে। নম্রতা ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায়। হঠাৎ থমকে গেল। কিছু মনে পড়ায় ভঙ্গিমায় অন্যমনস্ক দৃষ্টিতে সামনের দেওয়ালের দিকে তাকালো। কপালের ওপর পড়ল চিন্তার ভাঁজ। আরফান ভুরু কুঁচকে বলল, কোনো সমস্যা? নম্রতা জিহ্বা দিয়ে ওপরে ঠোঁট ভিজিয়ে নিল। আরফানের দিকে তাকালো। দাঁতে দাঁত দিয়ে চেপে নিজের ঠোঁটটা কামড় দিয়ে ভীষণ অস্বস্তি নিয়ে বলল, একটা প্রশ্ন করতে পারি? আরফান একই ভঙ্গিমায় উত্তর দিল, বলুন। নম্রতা অস্বস্তি আরো বাড়ালো। অস্থির দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়ে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। আরফান পুরোটা সময় তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো নম্রতাকে। মেয়েটা একটু কেমন যেন অদ্ভুত, খেপা আবার পাগলেটে। আরফান কয়েক মিনিট অপেক্ষা করে বলল, কি হলো বললেন না? নম্রতা আমতা করে বলল, আপনার বন্ধু নিশাদ সম্পর্কে প্রশ্ন করার ছিল। আরফানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। খানিকটা বিস্ময় আর কৌতূহল নিয়ে বলল, নিশাদ সম্পর্কে কি প্রশ্ন আপনার? আপনি নিশাদকে চেনেন? নম্রতার হৃৎপিণ্ড কাঁপছে। পরের প্রশ্নটা করতে গিয়ে জিহ্বা ভারী লাগছে। আচ্ছা, সত্যিই কি নিশাদই নম্রতাকে? আরফান কি তাকে পৌঁছে দিতে পারবে তার গন্তব্যে? নম্রতা অনেক কষ্টে প্রশ্ন করলো, হয়তো চিনি। আচ্ছা, উনি কি খুব পড়ুক? ঘন ঘন লাইব্রেরিতে যাওয়ার অভ্যাস আছে ওনার? আরফান অবাক হয়ে বলল, হ্যাঁ, কিন্তু কেন? নম্রতা উত্তেজিত কণ্ঠে বলল, উনি খুব গুছিয়ে কথা বলতে পারেন, তাই না? আরফান সরু চোখে তাকালো। পর মুহূর্তে ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। ঠেসমারা কণ্ঠে উত্তর বলে, ওয়েট, প্রেমে টেমে পড়েছেন নাকি নিশাদের? ওহো, গ্রেট, আপনার জন্য অসম্ভব কিছুই নাই। আরফানের কথায় অনুভূতির নামক প্রজাপতি যেন নিমেষে উধাও। মুহূর্তে রঙিন প্রজাপতিগুলো মিলিয়ে গেল বিবর্ণ হয়ে। চারপাশ থেকে ধেয়ে থাকা রাগটা ফুস করে উঠল। চেয়ার থেকে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে তপ্ত কণ্ঠে বলতে লাগলো নম্রতা, যে যেমন তার কাছে পৃথিবীর সকল মানুষকে নিজের চরিত্রের মতোই লাগে। কথায় আছে না, সাপের হাঁচি বেদেব চেনে। অথচ ডক্টর আরফান আলম স্যারের আল্লাহ হাফেজ কথা বলে এই মুহূর্ত আর দাঁড়ায় না নম্রতা। এই লোক নিজেই ভাবেটা কি? প্রিন্স চার্মিং নাকি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক? সামান্য ডাক্তারের ডিগ্রি অর্জন করে এত অহংকার। কিন্তু এ কি? নম্রতার আগে ফুসতে ফুসতে তার মস্তিষ্কে কেমন যেন শান্ত হয়ে গেল। পেশিগুলো বেয়ে নেমে গেল এক অদ্ভুত শীতলতা। সবচাইতে মস্তিষ্কে বাঁচতে লাগলো একটাই প্রশ্ন, একটাই চিন্তা। নিশাদ ঘন ঘন লাইব্রেরি যেত, পড়ুক ছিল, গুছিয়ে কথা বলার ক্ষমতা তার স্পষ্ট। তবে কি সেই পুরুষ? নম্রতার কল্পনা
কল্পিত পুরুষ, কিন্তু তার সন্ধান কি করে পাবে? নম্রতা কোথায় থেকে নেবে? নম্রতার কথা কি আদৌ মনে পড়ে তার? 12টায় অ্যাসাইনমেন্ট জমা দিতে ক্যান্টিনে বসলো নম্রতা, সাথে নীরা আর ছোঁয়া। নীরার চোখ মুখ থমথমে, ফর্সা নাকের ডগা লাল, চোখ দুটো খানিক ফোলা। ছোঁয়া নম্রতার আড্ডায় আসর তার মনোযোগটা যেন নিস্তেজ। নম্রতা খানিকটা চিন্তিত ও বিষাদচিত্র। ক্যান্টিনে সুস্বাদু চা আছে তেতো, বিশ্রী লাগছে, আড্ডা জমছে না, চারদিকে কেমন উদাস ভাব। অন্ত ক্যাম্পাসে ছিল, কিন্তু নানা টালবাহানায় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে 1-2 ঘন্টা আগে। রঞ্জন পূজাকে নিয়ে ব্যস্ত, আর নাদিম ব্যস্ত টিউশনিতে। নম্রতা বিচ্ছিন্ন মুখ নিয়ে টেবিলে মাথা ঠেলিয়ে শুয়ে আছে। মনটা খুবই পোড়াচ্ছে তার, বুক ছারখার হয়ে যাচ্ছে। বছরের পর বছর জমে রাখা প্রশ্নের উত্তরগুলোর জন্য হলেও তাকে চাই নম্রতার। এই মৃদু পরিবেশে দমকা হওয়ার মতোই উড়ে এলো নাদিম। গিটার আর ব্যাগে ধুম করে টেবিলের ওপর চেয়ারে গা এলিয়ে হাঁপাতে লাগলো। গরমে দরদর করে ঘাম সরছে তার শরীর দিয়ে। হলুদ শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ে। একদম সাদা ফর্সা মুখটা সূর্যের মতোই রক্তে লাল হয়ে আছে। নাদিম হঠাৎ আগমনে চমকে উঠল নম্রতা। ছোঁয়া কোল্ড ড্রিঙ্কসের ক্যান আর ড্যাব করে তাকিয়ে রইল। নাদিম বিদ্যুৎ বেগে উঠে গিয়ে ছিনিয়ে নিল কোল্ড ড্রিঙ্কসের ক্যান, এক চুমুকে শেষ করে দিল। ভারী আয়েশি কণ্ঠে বলল, বালের লোকাল বাস জীবনটারে মেন হল বানাই দিছে। ছাসরা একটা শালার, যেই দিকে তাকাই সেই দিকে দুর্গন্ধ। এই গরমের দিনে এত ঘষাঘষি কইরা বসা যায় নাকি? শালার বুইরা আঙ্কেল গুলাম আরেক সার্কাস। এমন ভাবে শরীরে উঠা পড়ে, মনে হয় নয়া নয়া পিরিত জাগছে। রিফিউজ, মনটা যা চায় বালগুলারে। নাদিম মাঝপথে থামে গিয়ে ফুস করে উঠল ছোঁয়া। রণ্ডচমটির মতো রূপ নিয়ে বলল, তুই আমার কোল্ড ড্রিঙ্কস খেলি কেন? আমি মাত্রই কিনে আনলাম বোতলটা। ফাজিল একটা, অসভ্য। আর এইসব কি ভাষা বলিস তুই? হ্যাঁ, ন্যূনতম ব্যক্তিত্ববোধ নেই তোর? ছি, আই জাস্ট ঘেনা লাগে। নাদিম ড্যাম কেয়ার করে চেয়ারে গা এলিয়ে দিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আরেকটা ব্যক্তিত্বর মাইরে আসছে। তোর ওই প্রফেসর বাপরে গিয়া বক্তৃতা দে, জ্ঞান দেবাল। আমার সামনে আজাইরা ঢং মারাইতে আসবি না। এমন সময় ক্যান্টিনে এসে ঢুকলো রঞ্জন। নাদিমের পাশে চেয়ারটা টেনে দুদিকে পা দিয়ে উল্টো করে বসলো। শার্টের ওপরে দুটো বোতাম খুলে দিয়ে কলার ঝাঁকিয়ে বলল, আজকে প্রচন্ড গরম, আমি বোধহয় লেটস। পূজাকে বাসায় পৌঁছে দিয়ে এলাম, মেয়েটা অসুস্থ। এই অন্ত কই রে? তারপর আশেপাশে চোখ ঘুরিয়ে কপাল কুঁচকালো, বন্ধুদের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, অন্ত আসেনি? নাদিম এতক্ষণ গিটার তুলে হাতে নিল, দক্ষ হাতে টুংটাং সুর তুলে একের পর এক। রঞ্জন খাওয়ার জন্য কিছু অর্ডার করে বন্ধুদের দিকে তাকায়। নম্রতা হেসে বলল, দোস্ত, তোরে তো গরমের দিনে হেভি হ্যান্ডসাম লাগে রে। তুই আমার বন্ধু না হইলে আমি তোর প্রেমে পড়ে যাইতাম। রঞ্জন সামনে বসা ম্যাগাজিন দিয়ে বাতাস করতে করতে হাসলো, চোখ টিপে বলল, তুই আমার বান্ধবী না হলে আমি তোরে বিয়ে করে ফেলতাম। আহা সুন্দরী বউ। রঞ্জনের কথার সাথে সাথে খাতাটা ছুঁড়ে মারলো নম্রতা। নাদিম গিটারে বাজানো থামিয়ে দাঁত বের করে হাসলো। ডান পা দিয়ে রঞ্জনের কোমর বরাবর লাথি মেরে বলল, আর তোমার পূজারে এই অ্যাঙ্গেলে পূজা করতো মামা। নাদিমের কথাই হেসে বলল সবাই। হঠাৎই হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল রঞ্জন, তুই কি ঠিক আছিস নীরু? চোখ মুখ কেমন লাগছে কেন? নীরা হাসার চেষ্টা করলো, দৃঢ় কণ্ঠে বলল, আমার কি হবে, ঠিক আছে। সবার চোখে বা নীরা দিকে আটকে গেল। নাদিম টেবিলের ওপর ঝুঁকে পরে খেয়াল করে দেখলো, চোখ মুখ বিকৃত। জামাই মরে গেছে নাকি রে? কান্দিস না মনে হইতেছে। চোখ না লাল কেন? জামাই মরলে কান্দন লাগবো। আমরা আছি না, দরকার পড়লে আরেকটা জামাই ধরাই দিব। আইনা প্যারা নাই বান্ধবী, চিল। নাদিমের কথায় হেসে ফেললো নীরা, চোখ নামিয়ে বলল, শরীরটা একটু খারাপ লাগছে। নম্রতা তাড়াহুড়ো করে নীরার কপালে হাত রাখলো, কপাল কুঁচকে বলল, জ্বরটা নেই, কি হয়েছে? কেঁদেছিস কেন? নম্রতার কথার মাঝেই বন্ধুদের আড্ডায় পৌঁছে এলো অন্ত। মুখ ভার করে পাশের টেবিল থেকে চেয়ার টেনে রঞ্জনের পাশে বসলো। নীরা অন্যদিকে তাকিয়ে রুদ্ধ কণ্ঠে বলল, কাঁদিনি তো? কথাটা শুনে চোখ তুলে তাকালো অন্ত। টিস্যু দিয়ে চোখ
মুছে ঘাড়ের ঘাম মুছতে মুছতে বলল, কেঁদে কেটে মরে যাওয়ার মতো কিছু হয়েছে? আশেপাশে মানুষ কেঁদে কেটে অমাবস্যা নামায় ফেলতেছে দেখি। নাদিম গিটারে দ্রুত টুন বাজিয়ে বলল, উক্ত মহিলার জামাই ইন্তেকাল করিয়াছেন। তাহাকে অতি শীঘ্রই একটা জামাই গিটার সমেত